নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির দ্বিতীয় খণ্ডের 22তম পর্ব। আজ এই উপন্যাসটি আমি পাঠ করেছি 580 নম্বর পৃষ্ঠা থেকে 587 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। কয়েকজন বন্ধু ও ভক্ত পরিবৃত হয়ে সুরেন্দ্রনাথ তার বৈঠকখানায় নানান আলোচনায় ব্যস্ত। এই সময় ভৃত্য এসে জানালো যে একজন আগন্তুক তার দর্শন প্রার্থী। সকাল থেকেই বহু ধরনের মানুষ আসে তাদের অভাব অভিযোগের কথা শোনাতে। সুরেন্দ্রনাথ কারুকেই ফেরান না, সকলের সমস্যা দূর করার ক্ষমতা তার নেই। তবু মন দিয়ে শুনে দু একটা পরামর্শ দিলেই অনেকে সান্ত্বনা পায়। সুরেন্দ্রনাথ ভৃত্যটির দিকে সম্মতিসূচক মাথা হেলালেন। অল্প পরেই দ্বার দিয়ে প্রবেশ করল সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তি। তার চেহারা ও পোশাকে ঠিক যেন সামঞ্জস্য নেই। বয়স মনে হয় 26-27, কৃশকায় শ্যামলা রং, সারা মুখে বড় নাকটিই বেশি চোখে পড়ে। পরনে সাহেবি পোশাক, পাক্কা 3 পিস স্যুট, কিন্তু মাথায় একটি বিশাল পাগড়ি। যুবকটি হাত জোড় করে নমস্কার জানিয়ে একটি ভিজিটিং কার্ড এগিয়ে দিল সুরেন্দ্রনাথের দিকে। দেখলেই বোঝা যায় যে যুবকটি বাঙালি নয়, তাই সুরেন্দ্রনাথ তাকে একটি চেয়ারে বসার ইঙ্গিত করে জিজ্ঞেস করলেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? লোকটি বেশ ধীরে সুস্থে গুছিয়ে বসল। তারপর নম্র শান্ত গলায় বলল, আমি একটি বিশেষ কাজের উদ্দেশ্যেই আপনার কাছে এসেছি বটে, কিন্তু প্রথমত আমি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই। আমি দূর থেকে আপনার কথা অনেক শুনেছি। আপনি একজন অসাধারণ বাগ্মী। দেশের মানুষ আপনার কাছ থেকে প্রেরণা পায়। প্রশংসা শুনতে সকলেরই ভালো লাগে, কিন্তু সুরেন্দ্রনাথ এই ধরনের কথা প্রতিনিয়তই শুনতে পান। অনেকেই এসে এইভাবে কথা শুরু করে, তারপর ব্যক্তিগত কোনো সংকটের কথা ইনিয়ে বিনিয়ে বলতে বলতে অনেকখানি সময় নিয়ে নেয়। সুরেন্দ্রনাথ এবার ভিজিটিং কার্ডটি দেখলেন। নাম M.K. গান্ধী, তলায় লেখা বার 8 ল। নামটি তো সম্পূর্ণ অচেনা বটেই। লোকটি একজন ব্যারিস্টার জেনেও সুরেন্দ্রনাথ কোনো আগ্রহ বোধ করলেন না। ইদানিং ব্রিফলেস ব্যারিস্টারের সংখ্যা প্রচুর বেড়েছে। সচ্ছল পরিবারের ছেলেরা বিলেতে 2-3 বছর কাটিয়ে ব্যারিস্টার হয়ে ফিরে আসে। কোনো রকমে ইংরেজি বলতে পারা আর সাহেবি ধরনের খানাপিনা করতে শেখাটাই ব্যারিস্টার হবার প্রধান যোগ্যতা। এই লোকটির ঠিকানা লেখা আছে নাটাল, দক্ষিণ আফ্রিকা। ও দেশে তো ভারত থেকে নিয়মিত শ্রমদাস পাঠানো হয়, ইংরেজরা যাদের বলে কুলি। এই লোকটি তাহলে সেই সব কুলিদের ব্যারিস্টার। কথায় কথায় গান্ধী নামে যুবকটি জানালো যে দক্ষিণ আফ্রিকাতেও ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি শাখা প্রতিষ্ঠিত হয়েছে এবং সে সেখানকার সম্পাদক। এতেও সুরেন্দ্রনাথ আকৃষ্ট বোধ করলেন না। কংগ্রেসের সংগঠন বেশ অগোছালো। বড় বড় কয়েকটি শহরে একটি করে কমিটি থাকলেও সমস্ত রাজ্যে কিংবা জেলা স্তরে নানা রকম অব্যবস্থা। বছরে একবার কংগ্রেস অধিবেশনে যোগদান করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আঞ্চলিক প্রতিনিধি সাজার জন্য অনেকে নিজ নিজ এলাকায় কংগ্রেসের শাখা গঠন করে, নিজেরাই সভাপতি সম্পাদক বনে যায়। কংগ্রেস অধিবেশনের সময় এই সব উটকো প্রতিনিধিদের আহার ব্যবস্থানের ব্যবস্থা করে দেওয়া একটা সমস্যা হয়ে দাঁড়ায়। বছরের অন্য সময় এদের কোনো পাত্তাই পাওয়া যায় না। নামে ভারতের জাতীয় কংগ্রেস হলেও এই কংগ্রেস এখনও প্রকৃতপক্ষে সর্বভারতীয় সংস্থা হয়ে উঠতে পারেনি। বোম্বাই, কলকাতা, মাদ্রাজেই অনেকখানি সীমাবদ্ধ। দক্ষিণ আফ্রিকা ভারতের বাইরে এবং অনেক দূরে। সেখানকার কংগ্রেসের শাখা নিয়ে কে মাথা ঘামাতে যাবে? সুরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, মিস্টার গান্ধী,
আপনি ঠিক কী প্রয়োজনে আমার কাছে এসেছেন তা বুঝতে পারলাম না তো। গান্ধী তার কোটের পকেট থেকে একটি ছোট্ট পুস্তিকা বার করল। সেটাতে সবুজ মলাট দেওয়া। পুস্তিকাটি সুরেন্দ্রনাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি যদি এটা দয়া করে পড়ে দেখেন। সুরেন্দ্রনাথ পুস্তিকাটি হাতে নিলেন বটে, কিন্তু উল্টেও দেখলেন না। এক্ষুনি পড়তে হবে তার কোনো মানে নেই। তিনি গান্ধীর দিকে সরাসরি চেয়ে থেকে যেন বলতে চাইলেন, এহো বাহ্য, আগে কহ আর। গান্ধী বলল, হ্যাঁ, এবার আসল কাজের কথাটা বলি। মিস্টার ব্যানার্জি, আমি একটা ব্যাপারে আপনার সাহায্য চাই। আপনি একটি জনসভা সংগঠনের ব্যবস্থা করুন। সেখানে আমি দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের অবস্থা সবাইকে জানাবো। সেখানকার ভারতীয়রা যে কত রকমভাবে বর্ণবৈষম্যের শিকার, কত অবিচার হয় তাদের উপর, সেসব বিষয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। সুরেন্দ্রনাথ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। এই পাগড়ি পরা উটকো ব্যারিস্টারটির দাবি তার কাছে অনেকটা স্পর্ধার মতন শোনালো। তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অতিশয় ব্যস্ত মানুষ, একটা কলেজের অধ্যক্ষ, বেঙ্গলি নামে পত্রিকার সম্পাদনার দায়িত্ব, তাছাড়া কংগ্রেসের অনেক কাজের ভার তার উপর। তিনি একটি অজ্ঞাত কুলশীল ব্যক্তির জন্য সভার ব্যবস্থা করতে যাবেন? সুরেন্দ্রনাথ নীরসভাবে বললেন, আমি তো সভা সংগঠন করি না। অন্যরা সভা ডেকে অনুরোধ জানালে আমি সেখানে বক্তৃতা দিই। গান্ধী বলল, আমি তো এখানে কারুকে চিনি না। আমার পক্ষে সভা ডাকা সম্ভব নয়। আপনি স্বনামধন্য পুরুষ, সেই জন্যই আপনার সাহায্য চাইতে এসেছি। সুরেন্দ্রনাথ বললেন, সভা ডাকা হলেই যে লোকে শুনতে আসবে তার কি কোনো মানে আছে? গান্ধী বলল, আমি বোম্বাই, পুনা ও মাদ্রাজে কয়েকটি সভায় এ বিষয়ে বলেছি। লোকে মন দিয়ে শুনেছে। আমার এই পুস্তিকাটিও লোকে আগ্রহের সঙ্গে পড়ে দেখেছে। কলকাতার মতন একটি প্রাণবন্ত শহরের মানুষ দূরের আত্মীয়দের সম্পর্কে জানতে চাইবে না? সুরেন্দ্রনাথ আর অসহিষ্ণুতা গোপন করতে পারলেন না। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার গান্ধী, এ বিষয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। আপনি রাজা পিয়ারীমোহন মুখার্জি কিংবা মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুর এই ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করুন। এরা প্রভাবশালী ব্যক্তি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরিচালনা করেন। এরা ইচ্ছে করলে সভা টভা ডাকতে পারেন। সুরেন্দ্রনাথ স্পষ্ট ইঙ্গিত দিলেও গান্ধী তৎক্ষণাৎ স্থান ত্যাগের ইচ্ছা প্রকাশ করল না। সে পকেট থেকে একটি নোটবুক বার করে বলল, কি কি নাম বললেন? আমি একটু লিখে নিই ওদের ঠিকানা। সুরেন্দ্রনাথ তার এক সহচরের দিকে নির্দেশ করে বললেন, ওর কাছ থেকে জেনে নিন, আমি একটু ব্যস্ত আছি। তারপর তিনি পাশ ফিরে রাজা বিনয়কৃষ্ণ দেবের সঙ্গে কথাবার্তা শুরু করে দিলেন। সে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো গান্ধী। সে উঠেছে গ্রেট ইস্টার্ন হোটেলে। এখান থেকে বেশ দূর, কিন্তু সে হাঁটতে ভালোবাসে। না হেঁটে ঘুরলে একটা শহরকে ঠিক মতন চেনাও যায় না। কলকাতা শহরে প্রকৃতপক্ষে এই তার প্রথম আসা। এর আগে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার সময় জাহাজ এসে ভিড়েছিল কলকাতা বন্দরে, কিন্তু সেখানে নেমেই সে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরেছিল। শহরের কিছুই দেখা হয়নি। এবার সে হেঁটে হেঁটে ঘুরছে এই শহরের নানান অঞ্চল। বড় সুন্দর এই শহর, পথঘাট পরিচ্ছন্ন, রাজপথের দুধারের বাড়িগুলির গড়ন নানা রকম, ঝকঝকে রং করা, যেন নতুনের মতন। মাঝে মাঝে উদ্যান ও জলাশয়। এত জুড়ি গাড়ি সে ভারতের আর কোনো শহরে দেখেনি। এই শহরটিকে ঠিক জনবহুল বলা যায় না। কোনো কোনো অঞ্চলে রাস্তায় বেশ কিছু পথ চলতি মানুষ দেখা গেলেও কোনো কোনো অঞ্চল একেবারে ফাঁকা। অধিকাংশ বাড়ির সঙ্গে কিছুটা খালি জমি কিংবা বাগান। যেগুলি খুব বড় বাড়ি, ধনীদের প্রাসাদ, সেগুলির বাগানে বিভিন্ন মর্মর মূর্তি ও ফোয়ারা। এক একটি রাস্তায় গিয়ে
গান্ধীর চমক লেগে যায়। মনে হয় অবিকল লন্ডন শহরের মতন। এসপ্ল্যানেডের ময়দান আর লন্ডনের হাইড পার্কও যেন একই রকম। গান্ধীর যেখানে জন্ম, গুজরাটের সেই পোরবন্দর কলকাতা থেকে বহু দূরে, বলা যেতে পারে ভারতের দুই প্রান্তে। তবু সেখানে বসেও কলকাতার অনেক গল্প সে শুনেছে ছেলেবেলায়। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা, আধুনিক শিক্ষার পীঠস্থান, ব্যবসা বাণিজ্যেও যেমন উন্নত, তেমনই কত রকম সামাজিক আন্দোলন শুরু হয়েছে এখান থেকে। রাজা রামমোহন, দ্বারকানাথ, বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের নাম সারা ভারতে কে না জানে। বাঙালি যুবকরা কত রকম সংস্কারের বেড়ি ভেঙেছে বহু বছর আগে, তার ঢেউ সুদূর গুজরাটেও গিয়ে লেগেছে। হাঁটতে হাঁটতে গান্ধীর মনে পড়ল তার স্কুল জীবনের কথা। হাই স্কুলে পড়তে পড়তেই তার বিয়ে হয়ে যায় এক অক্ষর জ্ঞানহীনা বালিকার সঙ্গে। তাতে তার ইচ্ছে অনিচ্ছের কোনো প্রশ্ন ছিল না। কাথিয়াওয়াড়ের সামাজিক রীতিতেই বাড়ির লোকেরা তার বিয়ে দিয়ে দেয়। স্কুলের উঁচু ক্লাসে সে যখন পড়তে যাচ্ছে, তখন সে রীতিমতন একজন স্বামী। সেই সময়ে তার একজন বন্ধু বাল্য বিবাহ নিয়ে ঠাট্টা ইয়ার্কি করত। শুধু তাই নয়, গুজরাটিদের নিরামিষ খাওয়ার অভ্যেসও তার কাছে মনে হতো হাস্যকর। সে বলতো, মোহনদাস, নিরামিষ খাই বলেই আমরা এত দুর্বল, আর আমিষাশী ইংরেজরা সবল বলেই আমাদের শাসন করে। আমাদের কবি নর্মদী তো লিখেছেন, বিহোল্ড দ্য মাইটি ইংলিশ ম্যান, হি রুলস দ্য ইন্ডিয়ান স্মল, বিকজ বিইং এ মিট ইটার হি ইজ 5 কিউবিটস টল। সুতরাং ইংরেজদের সমকক্ষ হতে গেলে আমাদেরও মাংস খেতে হবে, মদ্যপান করতে হবে। বাঙালি শিক্ষিত সমাজ তা কত আগেই শুরু করেছে। ইয়ং বেঙ্গল প্রকাশ্যে আহার করেছে গোমাংস। বাবার সঙ্গে এক টেবিলে বসে ঠোকাঠুকি করে মদের গ্লাসে। সেই দৃষ্টান্তে গুজরাটেও অনেক মদ্য মাংস গ্রহণ করেছে। বন্ধুটি বোঝালো, স্কুলের শিক্ষকরাও কেউ কেউ এখন ওসব খায়। ছাত্ররাই বা পিছিয়ে থাকবে কেন? সংস্কারমুক্ত হবার জন্য গান্ধী সেই বন্ধুটির কথায় উৎসাহের সঙ্গে সায় দিয়েছিল। নদীর ধারে একটি নির্জন জায়গায় একদিন হলো সেই আধুনিকতার দীক্ষা। এর আগে গান্ধী কখনো রান্না মাংস চোখেই দেখেনি। পাউরুটি জিনিসটাও তার কাছে নিষিদ্ধ বস্তু। জন্মের পর থেকেই শুধু নিরামিষ খাবারে অভ্যস্ত। প্রথমবার পাউরুটি বা মাংস কিছুই তার ভালো লাগেনি। প্রায় বমি এসে গিয়েছিল। সারা রাত দুঃস্বপ্ন দেখেছে। একটা জ্যান্ত ছাগল যেন ঢুসোঢুসি করছে পেটের মধ্যে। কিন্তু সংস্কার ভাঙার উত্তেজনায় ক্রমশ সে অভ্যস্ত হয়ে উঠল। মাংস পাউরুটি ভালোই লাগতে লাগলো। 1 বছর ধরে সে এসব খেয়েছে লুকিয়ে লুকিয়ে। শুধু এইটুকুই নয়, বন্ধুটি তাকে নিয়ে গিয়েছিল আর এক ধাপ এগিয়ে। নৈতিকতাও তো একটা সংস্কার। বিয়ে করেছে তো কী হয়েছে, তা বলে কি অন্য রমণীর সংসর্গ উপভোগ করা যাবে না? বন্ধুটি একদিন কিশোর গান্ধীকে নিয়ে গিয়েছিল এক বেশ্যালয়ে। সব কিছু শিখিয়ে পড়িয়ে বন্ধুটি একা তাকে ঢুকিয়ে দিল একটি স্ত্রীলোকের ঘরে। গান্ধী ধীর পায়ে তার খাটের এক পাশে বসল। তার সারা শরীর কাঁপছে, কিন্তু লজ্জায় সে নারীটির মুখের দিকে তাকাতে পারছে না। এমনিতেই সে লাজুক, তখন একটাও কথা ফুটছে না তার মুখে। নারীটি বলল, কি গো, ঘরে এসেছো, একবার আমার মুখের পানে চাও। আমিও তোমার বদনখানি একটু দেখি। মেয়েটি ছুঁতে এলে গান্ধী সরে সরে বসে, কোনো কথাই বলে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মেয়েটি তাকে ঘর থেকে বের করে দেয়। গান্ধীর ধারণা সেদিন ঈশ্বর তাকে রক্ষা করেছেন। ঈশ্বরের ওপর তার অগাধ বিশ্বাস। তবু সেদিনের সেই ঘটনার কথা মনে পড়লে গ্লানিতে তার মন ভরে যায়।
বেশ্যাটির সঙ্গে তার শারীরিক সংসর্গ ঘটেনি বটে, কিন্তু সে তো স্বেচ্ছায় ওই ঘরে ঢুকে খাটে বসেছিল, অর্থাৎ তার মনের মধ্যে লোভ ও কাম ছিল ঠিকই। এরপরেও আরেকবার ইংলণ্ডে থাকার সময় সে আরেক বন্ধুর পাল্লায় পড়ে বার বনিতালয়ে গিয়েছিল। সেবারেও শেষ পর্যন্ত কিছু ঘটেনি, ঈশ্বর তাকে রক্ষা করেছেন। কিন্তু দুবারই সে যে দুর্বল হয়ে পড়েছিল তাও ঠিক। গান্ধী এখন আবার সম্পূর্ণ নিরামিষাশী। আধুনিকতার সঙ্গে মাছ মাংস খাওয়ার যে কোনো সম্পর্ক নেই তা সে বুঝেছে, তবে আমিষ সে বর্জন করে সত্যের খাতিরে। মাংস জিনিসটা যখন তার বেশ মুখরোচক হয়ে উঠেছিল, তখনও তার মনের মধ্যে একটা কাঁটা খচখচ করত। বাড়ির কেউ কিছু জানে না, সব কিছুই চলছিল গোপনে। কোনো দিন জানতে পারে, মা যদি সরাসরি জিজ্ঞেস করেন তাহলে সে কী উত্তর দেবে? অল্প বয়স থেকেই গান্ধী নিজের কাছে প্রতিজ্ঞা করেছে, কখনো কোনো অবস্থাতেই সে মিথ্যে কথা বলবে না। মাকেও সে মিথ্যে কথা বলতে পারবে না, আর সত্য কথা স্বীকার করলে মা প্রচণ্ড আঘাত পাবেন। সেই কথা ভেবেই সে তার আমিষ আহারের গোপন অভিযান বন্ধ করে দিয়েছিল। বিলেতে যাওয়ার সময় সে তার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল, কখনো মদ্যপান করবে না, মাছ মাংস স্পর্শ করবে না, কোনো রমণীর ঘনিষ্ঠ হবে না। গান্ধীর বিলেতে যাওয়াটা অবশ্য অনেকটা আকস্মিক। ম্যাট্রিক পাস করার আগেই তার বাবার মৃত্যু হয়। সংসারের অবস্থাটা খারাপ হয়ে যায়। তার পিতামহরা দেশীয় রাজ্যের দেওয়ানি করেছে, কিন্তু এখন সেই পদের জন্য অনেক উমেদার। বিএ পাস করা ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে। গান্ধী ভাবনগর কলেজে ভর্তি হয়েছে। সেখানেও শহুরে ছেলেদের সঙ্গে প্রতিযোগিতায় সে পিছিয়ে পড়েছে। তার ভবিষ্যৎ অস্পষ্ট। এই সময় তাদের এক পারিবারিক বন্ধু এসে তার মাকে বললেন, ছেলেকে সাধারণ বিএ পাস করিয়ে আজকালকার দিনে কোনো লাভ নেই। বিলেতে গিয়ে বরং ব্যারিস্টার হয়ে আসুক। ব্যারিস্টারি পাস করা সহজ, বছর 3 থাকতে হবে। সব মিলিয়ে খরচ পড়বে বড়জোর 4 থেকে 5 হাজার টাকা। বিলেত থেকে ফিরে এসে সাহেবি আদব কায়দায় থাকবে। তখন যে কোনো দেশীয় রাজ্য ওকে দেওয়ানি দেবার জন্য লুফে নেবে। গান্ধীর দাদাও উৎসাহ দিলেন। কোনো ক্রমে টাকার জোগাড়ও হয়ে গেল। প্রায় একটি গ্রাম্য কিশোর হিসেবেই বিলেতে গিয়েছিল গান্ধী। ইংরেজি বলতে পারে না, ঠিক মতন পোশাক পরতে জানে না। ইংল্যান্ডে প্রতিষ্ঠিত কিছু কিছু গুজরাটি ব্যক্তির ঠিকানা ছিল তার কাছে। তারাই প্রথম তাকে সাহায্য করেন গুছিয়ে নিয়ে বসতে। ডাক্তার মেহতা নামে একজন তাকে শেখালেন, অন্য লোকের টুপি বা পোশাকে হাত দেবে না, লোকের সামনে হাই কিংবা ঢেকুর তুলবে না, শব্দ করে চা খাবে না, চেঁচিয়ে কথা বলবে না। আমাদের দেশের মতন প্রথম আলাপেই কারুকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না, কারুকে স্যার বলবে না, ইত্যাদি। বিলেতে কয়েক বছরেই গান্ধীর মধ্যে একটা বিপুল পরিবর্তন আসে। যত্ন করে মন দিয়ে সে ইংরেজি শেখে। পৃথিবীটাকে জানবার জন্য নানা রকম বই পড়ার আগ্রহ জন্মায়। বিলিতি পোশাক পরিচ্ছদ ও আদব কায়দা রপ্ত করে, এমনকি নাচতেও শেখে। ব্যারিস্টারির জন্য পড়াশুনো করতে হয় না বিশেষ। বারবার ইংরেজদের সঙ্গে খানা খেতে হয় আর সহবত শিখতে হয়। পরীক্ষায় বসলেই পাস করা যায়। যথাসময়ে পাস করে দেশে ফিরে এলো গান্ধী। ইংল্যান্ডে থাকার সময় সে ইংরেজদের ঘনিষ্ঠভাবে দেখেছে এবং ইংরেজ জাতির ভক্ত হয়ে গেছে। তার ধারণা, ইংরেজদের শাসন ভারতের পক্ষে বিশেষ প্রয়োজনীয় এবং উপকারী। রাজভক্ত প্রজা হিসেবে ভারতীয়দের উচিত ইংরেজদের প্রতি আনুগত্য প্রদর্শন করা। ইংরেজদের অত্যাচারের অনেক কাহিনী সে জানে। সে নিজেও প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী। ফার্স্ট ক্লাসের ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও তাকে সে কামরায় বসতে দেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকায় এক রাস্তায় ফুটপাত দিয়ে হাঁটার অপরাধে এক ইংরেজ সেপাই তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তাতেও তার রাগ হয় না। সে মনে করে ওসব কিছু কিছু ইংরেজের ব্যক্তিগত চরিত্রের দোষ, জাতিগত ত্রুটি নয়। অনেক জায়গায় ভারতীয়দের ওপর যে অবিচার বা পীড়ন হয় সেগুলিও আইনের ত্রুটি বা আইনের অপপ্রয়োগ। আইনসঙ্গত পথেই তার সুরাহা করতে হবে। গান্ধীর কোনো নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নেই। সে চায় ভারতবাসীরা স্বাস্থ্য রক্ষা বা পরিচ্ছন্নতার আদর্শ শিখুক, সততা, নিয়মানুবর্তিতা ও কর্তব্য কর্মকে ধর্ম জ্ঞান করুক। তাহলেই ইংরেজরা আর ভারতীয়দের নিচু চোখে দেখবে না। দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের সে সাধ্য মতন এই সবই শেখাচ্ছে। সংঘবদ্ধ হওয়াটা সভ্যতার লক্ষণ। তাই সে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের নিয়েও একটি সমিতি স্থাপন করেছে এবং সেই সমিতির অন্য কিছু নাম দেবার বদলে কংগ্রেস নামটাই দিয়েছে। দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের সম্পর্কে মূল ভারত ভূখণ্ডের সাধারণ মানুষদের তো বটেই, জননেতাদেরও বেশ ভুল ধারণা আছে। সবাই মনে করে ওখানে বুঝি কুলি কামিন ছাড়া আর কোনো ভারতীয় নেই। হ্যাঁ, শ্রমদাস হিসেবেই একসময় ভারতীয়দের ওখানে নিয়ে যাওয়া হয়েছে বটে, কিন্তু তাদের মধ্যে বেশ কিছু সংখ্যক মানুষ বুদ্ধি বলে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, জমি বাড়ি কিনেছে, ব্যবসা বাণিজ্যও শুরু করেছে। কোনো কোনো ব্যবসায়ী এমন প্রতিপত্তিশালী যে নিজস্ব জাহাজ পর্যন্ত চালায়। ইংরেজরা ভেবেছিল কুলিরা চিরকাল কুলিই থাকবে। ওখানকার আদিবাসী জুলু সম্প্রদায়কে তারা সেইভাবেই দেখতে অভ্যস্ত। ভারতীয়দের এই রকম সমৃদ্ধি, বিশেষত ব্যবসায়ের প্রতিযোগিতা তাদের চক্ষুশূল হয়েছে। এখন তারা নানান পাকে প্রকারে ভারতীয়দের দমন করতে চায়। আর ভারতীয়দের পক্ষে আইনজীবী হিসেবে গান্ধী প্রতিটি ক্ষেত্রে প্রতিকারের জন্য সরকারের কাছে সবিস্তারে দরখাস্ত পাঠায় কিংবা আদালতে মামলা লড়ে। যদিও তার তরুণ বয়সে, তবু সে কখনো উত্তেজিত হয় না। তার শরীরে যেন রাগ নামে ব্যাপারটাই নেই। সে ধৈর্য ধরে ঠিকঠাক নিয়মসঙ্গত পথে অগ্রসর হয় এবং বেশ কয়েক জায়গায় সে শেষ পর্যন্ত জয়ীও হয়েছে। এই সব বৃত্তান্তই সে এখন ভারতের নানা অঞ্চলে ঘুরে ঘুরে জানাতে চায়। সমস্ত বিষয়েই ইংরেজ সরকারের নির্দিষ্ট আইন আছে। আইনের পথেই মোকাবিলা করলে যে অনেক অধিকার আদায় করা যায়, দক্ষিণ আফ্রিকায় তা প্রমাণিত হচ্ছে। এখানকার ভারতীয়রাই বা তা জানবে না কেন? গ্রেট ইস্টার্ন হোটেলে ফিরে এসে মধ্যাহ্নভোজন সেরে গান্ধী আবার একটি ঘোড়ার গাড়ি ভাড়া করে চলল উত্তরপাড়ার রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কিন্তু সুরেন্দ্রনাথের সঙ্গে দেখা করা যত সহজ, রাজা মহারাজাদের দেখা পাওয়া অত সহজ নয়। প্যারীমোহন অতিশয় ব্যস্ত মানুষ। শুধু জমিদার নন, সার্থক আইনজীবী এবং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের একজন কর্তা ব্যক্তি। সেদিন দেখা হলো না। বিমুখ হয়ে ফিরে এসেও নিরুদ্যম হলো না গান্ধী। পরের দিন আবার গেল উত্তরপাড়ায়। প্যারীমোহন সংক্ষেপে ব্যাপারটা শুনলেন বটে, কিন্তু বিশেষ গুরুত্ব দিলেন না। তিনি বললেন, কেউ এসে বললেই কি হঠাৎ হুট করে মিটিং ডাকা যায়? আপনি বরং সুরেন বাড়ুজ্যের সঙ্গে দেখা করুন, তিনি যদি কিছু করতে পারেন। যতীন্দ্রমোহন ঠাকুরও ওই একই কথা বললেন। গান্ধীর মনে হলো সুরেন্দ্রনাথের কাছে আবার ফিরে যাবার কোনো মানে হয় না। তিনি স্পষ্ট প্রত্যাখ্যান করেছেন। তাহলে কি উপায়? গ্রেট ইস্টার্ন হোটেলে একজন ইংরেজ সাংবাদিকের সঙ্গে তার আলাপ হলো। লোকটির নাম এলার থর্প, লন্ডনের ডেইলি টেলিগ্রাফের প্রতিনিধি। বিলেত ফেরত এই ব্যারিস্টারটির সঙ্গে এই সাংবাদিকটি কথা বলার অনেক বিষয় পেয়ে গেল।
এলার থর্প ওই হোটেলে লাঞ্চ খেতে বসেছিল, কিন্তু সে উঠেছে বেঙ্গল ক্লাবে। সে সেখানে গান্ধীকে নেমন্তন্ন করল পরদিন, কিন্তু হোটেল আর ক্লাবের মধ্যে অনেক তফাৎ আছে। বেঙ্গল ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষেধ। এলার থর্প সরল মনে গান্ধীকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকতে যাচ্ছে। একজন এসে বলল, ওই নেটিভটিকে ঢুকতে দেওয়া যাবে না। এলার থর্প হকচকিয়ে গিয়ে বলল, ভারতের মাটিতে এই ক্লাব, অথচ সেখানে একজন ভারতীয় ঢুকতে পারবে না? এ আবার কি অদ্ভুত নিয়ম! তাছাড়া এই নেটিভ ভদ্রলোকটি ইউরোপীয় আদব কায়দায় সম্পূর্ণ অভ্যস্ত। কিন্তু নিয়ম হচ্ছে নিয়ম। রাগে গজগজ করতে করতে এলার থর্প বলল, ঠিক আছে, ড্রয়িং রুম বা ডাইনিং রুমে ওর প্রবেশ নিষেধ হলেও আমার ঘরে নিশ্চিত আমি যাকে ইচ্ছে নিয়ে যেতে পারি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এলার থর্প বলল, এদেশের ইংরেজগুলি দেখছি চাষা। গান্ধী মৃদু হাসল। ইংরেজ জাতির মধ্যে যেমন বেঙ্গল ক্লাবের কর্মচারীটির মতন মাথামোটা লোক আছে, তেমনি এলার থর্পের মতন মানুষও তো আছে। সেই জন্যই তো ইংরেজ জাতির প্রতি তার কোনো বিদ্বেষ নেই। এই এলার থর্পের সূত্রেই গান্ধীর পরিচয় হলো স্থানীয় পত্রিকা দ্য ইংলিশম্যানের সম্পাদক মিস্টার সন্ডার্সের সঙ্গে। সন্ডার্স গান্ধীর লেখা পুস্তিকাটি পড়ে ঠিক করল সে এই দক্ষিণ আফ্রিকার ব্যারিস্টারটির একটি সাক্ষাৎকার নিজের কাগজে ছাপবে। দক্ষিণ আফ্রিকা বিষয়ে এখানকার পাঠকরা কিছুই জানে না। সাক্ষাৎকারে নিতে নিতে সন্ডার্স মাঝে মাঝে অবাক হয়ে তাকাতে লাগলো গান্ধীর দিকে। এই যুবকটির কণ্ঠস্বর নিরুত্তাপ্ত বটেই, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের সম্পর্কেও কিছু কিছু ভালো কথা বলে যাচ্ছে। সন্ডার্স জিজ্ঞেস করল, মিস্টার গান্ধী, তুমি শ্বেতাঙ্গদের অবিচার ও অত্যাচারের কথা জানতে গিয়ে ওদের পক্ষ নিয়েও যে বলে ফেলছো মাঝে মাঝে। গান্ধী মুচকি হেসে বলল, আমার অভিজ্ঞতায় দেখেছি প্রতিপক্ষের কিছু কিছু প্রশংসা করলে সহজে মামলা জেতা যায়। ইংরেজদের কাগজে গান্ধীর বক্তব্য প্রকাশিত হবে, অথচ বাঙালিদের কাছে পাত্তা পাওয়া যাবে না। গান্ধী হাল ছাড়তে রাজি নয়। বাঙালিদের সবচেয়ে বিখ্যাত পত্রিকা অমৃতবাজার। রাস্তা থেকে কিনে পত্রিকাটি কয়েকদিন পড়েও দেখেছে গান্ধী। সে একদিন হাজির হলো ওই পত্রিকার অফিসে। অমৃতবাজার পত্রিকার যুগ্ম সম্পাদক মতিলাল ঘোষ কংগ্রেসের একজন পাণ্ডা এবং সারা ভারতে পরিচিত। তিনি গান্ধীর ভিজিটিং কার্ডটি নাড়াচাড়া করতে করতে বললেন, গান্ধী, এরকম পদবি আগে শুনিনি। আমাদের এই কাগজ ইংরেজি ভাষায় বেরোয় বটে, কিন্তু পড়ে প্রধানত বাঙালিরা। আর তোমার ওই দক্ষিণ আফ্রিকা নিয়ে তারা মাথা ঘামাতে যাবে কেন? সে যেসব কুলিকামিন আর ব্যবসায়ীরা দক্ষিণ আফ্রিকায় গেছে, তারা গেছে ভারতের পশ্চিম উপকূল থেকে, ঠিক কি না? গুজরাটি, মারাঠি, মাদ্রাজি, বাঙালি একজনও গেছে? তুমি ওখানে একটিও বাঙালি কুলি বা ব্যবসায়ী দেখেছ? গান্ধী স্বীকার করল, তা দেখিনি বটে। মতিলাল বললেন, তবে বাঙালিরা কুলিগিরিও করে না, ব্যবসাও জানে না, সবাই চাকরি চায়, আর না হলে বড়জোর মাস্টারি, ডাক্তারি, ওকালতি। তা বাপু, আমাদের এখানেই সমস্যার শেষ নেই। ওই ধাপ ধরা গোবিন্দপুর দক্ষিণ আফ্রিকার সমস্যা নিয়ে আমাদের এখন ব্যস্ত হবার সময় কোথায়? গান্ধী বলল, কিন্তু তারাও তো ভারতীয়, আর কংগ্রেস ভারতীয়দেরই প্রতিষ্ঠান। মতিলাল বললেন, তা যখন কংগ্রেসের বার্ষিক অধিবেশন হবে তখন তোমার কথা সেখানে বলতে চাও তো বলো। এখন মিটিং ফিটিংয়ের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব নয়। গরম গরম কোনো বিষয় না থাকলে লোকে শুনতে আসবেই বা কেন? গান্ধী বলল, আপনার কাগজে ছাপবেন না, কোনো মিটিংয়েরও ব্যবস্থা করা যাবে না? মতিলাল বললেন, না। রাগ করলে নাকি? একটা চুরুট খাও।
গান্ধী সবিনয়ে বলল, ধন্যবাদ, আমি ধূমপান করি না। মতিলাল নিজে একটা চুরুট ধরিয়ে চেয়ারে হেলান দিয়ে বললেন, ওহে মোহনদাস, তুমি বিলেত ফেরত ব্যারিস্টার হয়ে হঠাৎ দক্ষিণ আফ্রিকায় যেতে গেলে কেন, অত দূরে? গান্ধী বলল, আমি বোম্বাই আর রাজকোটে চেম্বার খুলে বসেছিলাম, পসার জমাতে পারিনি একেবারেই। এদেশে তো ব্যারিস্টারের অভাব নেই, আমার আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছিল। এই সময় আমার বড় ভাইয়ের মারফত দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যোগ দেবার প্রস্তাব পাই। দাদা আবদুল্লা অ্যান্ড কোম্পানি ওখানকার খুব বড় ব্যবসায়ী। তাদের মামলা মোকদ্দমা লেগেই থাকে। তারা সাহেব ব্যারিস্টার নিয়োগ করে, ঠিক ব্যারিস্টার হিসেবে নয়। আমাকে প্রায় একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রধানত ইংরেজিতে চিঠিপত্র লেখার কাজ। পরে অবশ্য অভিজ্ঞতা সঞ্চয় করে আমি স্বাধীনভাবে প্র্যাকটিস শুরু করেছি, ওখানকার অনেকের আস্থা অর্জন করেছি। মতিলাল বললেন, ওখানে পসার বেশ ভালোই জমেছে বোঝা যাচ্ছে। গ্রেট ইস্টার্ন হোটেলে এসে উঠেছ, তার মানে পয়সা কড়ি ভালোই করেছ। উকিল ব্যারিস্টার মানে কথা বেচে খাওয়া আর মিথ্যের ফুলঝুরি ছড়ানো। কথার মারপ্যাচে উকিলরা রাতকে দিন করে দেয়। তোমায় দেখলে তো নিরীহ ভালো মানুষটি মনে হয়। তুমি কি করে পারো? গান্ধী রেখাহীন মুখে বলল, আমি সারা জীবনে একটাও মিথ্যে কথা বলিনি, আর এ পর্যন্ত একটাও মিথ্যে মামলা নিইনি। যে পক্ষ অন্যায় মামলা করতে চায় আমি তাদের ফিরিয়ে দিই। প্রচণ্ড শব্দে অট্টহাস্য করে উঠলেন মতিলাল। হাসতে হাসতে তার কাশি এসে গেল। হাত তুলে কোনো ক্রমে বললেন, তুমি তো ভারী মজার মানুষ দেখছি। আর হাসিও না, হাসিও না। ফিরে এসে গান্ধী আবার ভাবতে বসল, এরপর কার কাছে যাওয়া যায়। মুশকিল হচ্ছে এখানে তার পরিচিত কেউ নেই। তবু একটা উদ্দেশ্য নিয়ে যখন সে এসেছে, ব্যর্থ হয়ে ফিরে যাবার পাত্র সে নয়। বোম্বাইয়ের নেতাদের কথা বোঝাতে এরকম অসুবিধে হয়নি। বোম্বাইতে সে প্রথম দেখা করেছিল বিচারপতি রানাডে এবং বিচারপতি বদরুদ্দিন তায়েবজির সঙ্গে। এরা তার কথা ধৈর্য ধরে শুনে বলেছিলেন, আমরা ঠিক সাহায্য করতে পারবো না, তুমি স্যার ফিরোজ শাহ মেটার কাছে যাও, আমাদের সহানুভূতি রইল। কিন্তু ওর সম্মতিটা প্রথমে দরকার। স্যার ফিরোজ শাহ মেটাকে লোকে বলে বোম্বাইয়ের সিংহ, কেউ কেউ বলে মুকুটহীন রাজা। দারুণ তার প্রভাব প্রতিপত্তি। গান্ধী ভয়ে ভয়ে গিয়েছিল তার কাছে, কিন্তু তিনি পিতার মতন স্নেহে গান্ধীকে গ্রহণ করেছিলেন এবং মিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। বোম্বাই থেকে গান্ধী গিয়েছিল পুনায়। বালগঙ্গাধর তিলক এখানকার প্রসিদ্ধ জননেতা। তিনি দক্ষিণ আফ্রিকা সম্পর্কে কিছুটা খোঁজখবরও রাখেন, কিন্তু গান্ধীর বক্তব্যের যৌক্তিকতা স্বীকার করে বললেন, গান্ধী, আমি তোমার মিটিংয়ের ব্যবস্থা অনায়াসে করে দিতে পারি, কিন্তু এখানে রাজনীতিতে আমার বিরুদ্ধ পক্ষ যথেষ্ট আছে। আমি মিটিংয়ের ব্যবস্থা করলে তুমি আমার দলের লোক হিসেবে মার্কা মারা হয়ে যাবে। তাতে পরে তোমার অসুবিধে হতে পারে। তুমি তো রাজনীতির লোক নও, তুমি নিরপেক্ষ কারুকে সভাপতি করো। তুমি ভান্ডারকরের কাছে যাও, তিনি আপাতত কোনো দলে নেই। ভান্ডারকরের কাছে যাবার আগে গান্ধী গেল অপর প্রখ্যাত নেতা গোখলের কাছে। গোখলে তখন ফার্গুসন কলেজের অধ্যক্ষ। সেই কলেজেই দেখা করতে গেল গান্ধী। আগে থেকেই গোখলের নামডাক শুনেছে গান্ধী, কিন্তু তার কাছে গিয়ে সে বিস্মিত হয়ে পড়ল। এমন শান্ত সহৃদয় একজন মানুষ, অথচ তিনি রাজনীতিতে জড়িয়ে আছেন। গান্ধীর মনে হলো ফিরোজ শাহ মেটা যেন হিমালয়, আর তিলক যেন সমুদ্র, কিন্তু গোখলে যেন গঙ্গা নদী। হিমালয় কিংবা মহাসাগর অতিক্রম করা যায় না, কিন্তু গঙ্গা নদী সকলেই অবগাহনের জন্য আহ্বান জানায়।
কিছুক্ষণ কথা বলার পর গোখলের দারুণ ভক্ত হয়ে গেল গান্ধী। গোখলেও পরামর্শ দিলেন ভান্ডারকরকে সভাপতি করার জন্য, তাহলে সব দলের লোকই আসবে। ভান্ডারকর যখন শুনলেন যে তিলক আর গোখলের মতন দুই পক্ষের দুই নেতাই তার নাম প্রস্তাব করেছেন, তখন তিনি সম্মতি জানাতে দ্বিধা করলেন না। মহারাষ্ট্রের এই নেতাদের সুপারিশ নিয়ে মাদ্রাজে গিয়ে সভা করতেও অসুবিধে হয়নি। ওদের কাছ থেকেই গান্ধী কলকাতায় সুরেন্দ্রনাথের নাম শুনে এসেছিল, কিন্তু সুরেন্দ্রনাথের কোনো আগ্রহ নেই, তা স্পষ্ট বোঝা গেছে। কলকাতায় কয়েকদিন থাকতে থাকতে গান্ধী জানতে পারল বঙ্গবাসী নামে একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা এখানে খুব জনপ্রিয়। পত্রিকা বেরোনো মাত্র হু হু করে কাটতি হয়ে যায়। তাহলে একবার এই পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করা যাক। বঙ্গবাসীর কার্যালয়ে গিয়ে গান্ধী বিস্মিত হয়ে গেল। প্রায় 30-32 জন লোক সেখানে লাইন দিয়ে বসে আছে সম্পাদকের সঙ্গে দেখা করার জন্য। সরকারি অফিসে যেমন লোকে যায়, দু একজনের সঙ্গে গান্ধী কথা বলে দেখল তাদের নানা রকম ব্যক্তিগত সমস্যা আছে। কারো প্রতি পুলিশ দুর্ব্যবহার করেছে, কেউ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, কারুর সন্তান নিরুদ্দিষ্ট। একজন একজন করে সম্পাদকের ঘরে যাচ্ছে আর বেরিয়ে আসছে 2-1 মিনিটের মধ্যে। একবার সম্পাদকের ঘরে শোনা যাচ্ছে ক্রুদ্ধ চেঁচামেচি। একবার একজন কর্মচারী এসে বলে গেল, সম্পাদক মশাই আজ আর কারুর সঙ্গে দেখা করতে পারবেন না, আপনারা আজ বাড়ি যান। কিন্তু কেউ ওঠার লক্ষণ দেখালো না, সবাই বসে রইল গ্যাঁট হয়ে। গান্ধী সেই কর্মচারীটিকে নিজের কার্ড দিয়ে বলল, আমি এসেছি অনেক দূর থেকে, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হলো, তবু ডাক এলো না। তারপর ঘর থেকে বেরিয়ে এলেন সম্পাদক মশাই যোগেশচন্দ্র বসু। ধুতির কোঁচা লুটোচ্ছে মাটিতে, গায়ে একটি উত্তরীয় জড়ানো। গান্ধী সামনে গিয়ে বলল, মিস্টার বসু, আমি এসেছি দক্ষিণ আফ্রিকা থেকে। যোগেশচন্দ্র 2 হাত ছুঁড়ে অতিষ্ঠ ভঙ্গিতে বলে উঠল, না না, আমি কোনো কথা শুনতে চাই না। তোমরা কি আমাকে পাগল করে দেবে? সবাই ভাবে কাগজের সম্পাদক হয়েছি বলেই বুঝি আমাদের অনেক ক্ষমতা, সবার সব সমস্যা সমাধান করে দিতে পারি। আসলে আমার কোনোই ক্ষমতা নেই, কেউ কাজও করতে দেবে না। আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু পারবো না। তোমরা সব যাও, এখন যাও তো এখান থেকে। গান্ধীর মতন অক্রোধীয় কয়েক মুহূর্তের জন্য অপমানিত ও ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপরই সহানুভূতি হলো সম্পাদকের জন্য। সত্যিই তো, সবাই মিলে এত জ্বালাতন করলে তিনি কাজ করবেন কিভাবে? এত লোকের ব্যক্তিগত সমস্যা উনি শুনতে যাবেনই বা কেন? গান্ধীর সমস্যাটা যে ব্যক্তিগত নয় তা উনি বুঝতে পারলেন না। আজ আর এই সম্পাদকের কাছে যাওয়া যাবে না। বুঝতে পেরে সে বেরিয়ে এলো বাইরে। বাঙালিদের মনোজগতে কি কিছুতেই প্রবেশ করা যাবে না? দেশের রাজধানী এই কলকাতা, বুদ্ধিজীবীদের প্রধান কেন্দ্র, এখানে সে সম্পূর্ণ অপরিচিতই থেকে যাবে? বাঙালিদের নৈতিক সমর্থন পাওয়া তার পক্ষে জরুরি, কারণ ইংরেজরা বাঙালিদের মতবাদের গুরুত্ব দেয়। বাঙালিদের দৃষ্টি আকৃষ্ট করার বিশেষ কোনো উপায় আছে কি? এর মধ্যে গান্ধী আরও কয়েকটি নাম সংগ্রহ করেছে। উমেশচন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বসু, জানকীনাথ ঘোষাল, এরাও এখানকার বিশিষ্ট নেতা। এদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করতে হবে, কেউ না কেউ তার কথা নিশ্চয়ই শুনবে। হোটেলে ফিরে গান্ধী একটা টেলিগ্রাম পেল। দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে ডাক এসেছে, পার্লামেন্ট শুরু হচ্ছে জানুয়ারি মাসে, আপনি এক্ষুনি ফিরে আসুন। মিটিংয়ের ব্যবস্থা কিংবা বাঙালিদের সঙ্গে যোগাযোগ আর হলো না। পরদিনই গান্ধীকে রওনা দিতে হলো বোম্বাইয়ের দিকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন
নতুন কোনো পর্ব, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো গল্প, নতুন কোনো প্রবন্ধ বা নতুন কোনো নাটক নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, উপন্যাস পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন পর্ব পোস্ট হবার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।